ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে ইংলিশের ইডিয়ামসের পার্টটা নিয়ে চলে এসেছি। আমাদের মাঝে ক্লাস কিছু বন্ধ হয়ে গেছিলো সমস্যার জন্য। আর সমস্যা নেই, এবার থেকে রোজই ঠিকঠাক করে সিরিজ ওয়াইজ ক্লাস আসবে। তো আমাদের লাস্ট কিন্তু 16 নম্বর পর্যন্ত হয়ে গেছিলো ইডিয়ামসের পার্টটা। আজকে 17 নম্বর থেকে শুরু করছি, ঠিক আছে? চলো শুরু করা যাক। চলো, তো রুটিনটা তোমরা জানো, একবার দেখে নাও। সকাল 7টায় জিএর ভিডিও পাচ্ছ, রাত্রি 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স, রাত্রি 10টায় ম্যাথ জিআই এর ডাউট ক্লিয়ারেশন থাকছে, ঠিক আছে? চলো শুরু করা যাক আমাদের কাজ। আজকে প্রথমটা হচ্ছে কাট অ্যান্ড রাইট। কাট অ্যান্ড রাইট মানে হচ্ছে অলরেডি ডিসাইডেড। ধরো একখানা জিনিস, সেটা হয়তো কেউ মানে কি হবে সেটা নিয়ে সেটা জিজ্ঞেস করছে, কিন্তু সেটা অলরেডি মানে সেটা নিয়ে কি হবে সেটা ঠিক হয়ে গেছে। সেটাই হচ্ছে কাট অ্যান্ড রাইট। ধরো একটা উদাহরণ বলি। ধরো তোমার বাবা বাজার থেকে 5 কিলো হয়তো কাঁচা আম কিনে নিয়ে এসছে, ঠিক আছে? সে কাঁচা আমটা নিয়ে এসে তোমার বাবাকে জিজ্ঞেস করছে যে কি করবো। তোমার বাবা বলছে যে ওগুলো দিয়ে হয়তো আম পোড়া শরবত করো, ঠিক আছে? তোমার মা বলছে না, আম পোড়া শরবত করবো না, আমি ওটা দিয়ে আচার বানাবো। তো আমি ওটাকে আগে থেকেই কেটে শুকাতে দিয়ে দিয়েছি। তার মানে কি, উনি কিন্তু আগে থেকেই উনি ঠিক করে রেখে দিয়েছে যে ওটা দিয়ে উনি আচারই করবে, তাও একবার জিজ্ঞেস করলো লাগে, সেরকম ব্যাপার। কাট অ্যান্ড রাইট মানে হচ্ছে অলরেডি ডিসাইডেড, যে কোনো একটা কাজ যেটা আগে থেকে ঠিক করে দেওয়া হয়ে গেছে। ওকে, চলো পরেরটা। পরে হচ্ছে টু টেক আ ব্যাক সিট। টু টেক আ ব্যাক সিট মানে হচ্ছে টু বিকাম লেস ইম্পর্টেন্ট অর টু গিভ আপ কন্ট্রোল ওভার থিংস। আচ্ছা, টু টেক ব্যাক সিট মানে টু বিকাম, ধরো কোনো একটা কাজ হচ্ছে, সেটা তুমি আগে সেখানে মেন লোক ছিলে, কিন্তু তারপরে আস্তে আস্তে সেটাকে তুমি ছেড়ে দিলে বা অন্য কাউকে দিয়ে দিলে, বা তুমি নিজের ইম্পর্টেন্স সেখান থেকে কমিয়ে দিলে, মানে অন্য কাউকে দায়িত্ব বেশি দিলে, সেটা সেটা সেরকম ব্যবহার হয়। তো এটা কেমন হচ্ছে, ধরো কোথাও ঘুরতে যাচ্ছি আমরা, গাড়িতে হয়তো 5জন বন্ধু আছি, তা একজন গাড়ি চালাচ্ছে, তা সে এবার পেছন থেকে ভাই খালি খালি বলছে এই এরকম ভাবে চালাস না, এরকম ওরকম ভাবে চালাস না, সেরকম ভাবে চালাস না, আস্তে চালা, জোরে চালা, এরকম করতে করতে সেটা আস্তে বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে বললো ধর চালাবোই না আমি, তোরা কেউ চালিয়ে নে। তখন সে কি করলো, ফ্রন্ট সিট ছেড়ে ব্যাক সিটে চলে গেল। তার মানে কি, সে তার ইম্পর্টেন্সটা কমিয়ে দিল, আর তার যে কন্ট্রোল সেটা সে অন্য লোককে দিয়ে দিল, ঠিক আছে? এটা হচ্ছে টু টেক আ ব্যাক সিট। ওকে, চলো পরেরটা। হচ্ছে লিড সামওয়ান বাই দ্য নোজ, ডমিনেট সামওয়ান। মানে লিড সামওয়ান বাই দ্য নোজ মানে হচ্ছে কাউকে নাক ধরে যদি আমরা কোনো কাজ করায়। তার মানে কি, মানে আমরা যেটা বাংলা যেটা বলি কান ধরে করানো, মানে কি আমরা নিজে দাঁড়িয়ে থেকে তাকে সেই কাজটা, মানে আমি প্রভুত্ব করে সেই কাজটা তাকে দিয়ে করাচ্ছি, ঠিক আছে? তা সেটাই হচ্ছে লিড সামওয়ান বাই দ্য নোজ, মানে কাউকে ডমিনেট করা। মানে কাউকে, মানে আমার আমার তালে নাচিয়ে আমি কাজটা যদি কাউকে করাই, তখন সেটা হচ্ছে লিড সামওয়ান বাই দ্য নোজ। ওকে, চলো পরেরটা। হোয়াট ইজ বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক। এটা খুব শোনা যায়, আমাদের চারদিকে শুনতে পারি আমরা, বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক। বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক মানে হচ্ছে বিং নার্ভাস। অনেকে আমি দেখেছি আজকালকার সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় দেখা যায়, অনেকে এটাকে কি দিয়ে কনফিউজ হয়ে যায় বলো তো। বাটারফ্লাই ইন দ্য স্টমাক মানে অনেকে ভাবে মনে হয় ধরো ধরো কারোর মধ্যে খুব, মানে কি বলবো, রোমান্টিক কোনো থট আসছে, তখন সে ভাবে বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক। তা কিন্তু না। বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক মানে হচ্ছে বিং নার্ভাস, ঠিক আছে? একটা উদাহরণ লিখি আমরা। Raju was having butterflies in the stomach after messaging his crush, ঠিক আছে? এটা আমরা সবারই পরিচিত, তাই এরকম ভাবে দিলাম যে আমাদের রাজুর যে ক্রাশ, তাকে সে মেসেজ করার পর তার নার্ভাস ফিল হলো, মানে সে হচ্ছে হি ওয়াজ হ্যাভিং বাটারফ্লাইজ ইন হিজ স্টমাক। ওকে, চলো পরেরটা। বাট হচ্ছে আ স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল, মানে মিসফিট ইন দ্য এনভায়রনমেন্ট। আচ্ছা, আমাদের বাচ্চাদের একটা খেলা দেখি আমরা, একটা এরকম বক্স থাকে, সেখানে এখানে একটা গোল থাকে, এখানে একটা স্কোয়ার থাকে, এখানে একটা ত্রিভুজ থাকে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল থাকে, ঠিক আছে? আর তার কিছু সলিড পিস থাকে, এরকম তার কিছু সলিড পিসও থাকে। তা কি করতে হয়, এই যে স্কোয়ারের জায়গায় স্কোয়ারকে ঢোকাতে হয়, রেক্ট্যাঙ্গেলের জায়গায় রেক্ট্যাঙ্গেলকে ঢোকাতে হয়, গোলের জায়গায় গোলকে ঢোকাতে হয়, আর যে ট্রায়াঙ্গেলের জায়গায় ট্রায়াঙ্গেলকে ঢোকাতে হয়, ঠিক আছে? কিন্তু আমরা যদি এই স্কোয়ারটাকে নিয়ে যদি এরকম এই রাউন্ডের মধ্যে ঢোকাতে চাই, কি হবে, এটা কিন্তু ঢুকবে না, এটা মিসফিট হবে, ঠিক আছে?
সেরকমই কোনো মানুষ বা কোনো পরিস্থিতি যদি কোনো একটা জায়গার ক্ষেত্রে মিসফিট হয়, সেটা যদি সে জায়গায় ফিট না হয়, তখন সেটাকে আমরা এরকমভাবে বলি আ স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল, মানে মিসফিট ইন দ্য এনভায়রনমেন্ট, সেই পরিবেশে সে কিন্তু মানানসই নয়, ঠিক আছে? সেরকম হলে আমরা তখন বলি আ স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল, ঠিক আছে? চলো পরেরটা। পরে হচ্ছে ব্লো হিজ টপ। ব্লো হিজ টপ মানে হচ্ছে বি ভেরি অ্যাংরি, ঠিক আছে? এটা কিছু বলার নেই, এটা সাধারণ ইডিয়াম একখানা, বোঝানোর কিছু নেই। ব্লো হিজ টপ, ব্লো হিজ টপ মানে হচ্ছে বি ভেরি অ্যাংরি, খুব রেগে যাওয়া, ঠিক আছে? চলো পরেরটা। পরে হচ্ছে সোলেন হেডেড। সোলেন মানে হচ্ছে ফুলে যাওয়া, ঠিক আছে? আর সোলেন হেড মানে হচ্ছে কনসিটেড। কনসিটেড মানে হচ্ছে দাম্ভিক মানুষ, ঠিক আছে? একজন মানুষ যে দাম্ভিক, তার মানে কি? তার মানে মাথার মধ্যে প্রচন্ড দম্ভ রয়েছে। আমি বলতে পারি একটু মানে মাথাটা তার দম্ভে ভরা, ভরে গেছে, মানে কি সে ফুলে গেছে, এরকম এরকম ধরি আমরা। সেরকমই সোলেন হেড মানে হচ্ছে কনসিডেড। কনসিডেড মানে হচ্ছে দাম্ভিক, দাম্ভিক মানুষ, ঠিক আছে? চলো পরেরটা। হচ্ছে পুল দ্য কার্ট বিফোর দ্য হর্স, মানে ডু লাস্ট থিং ফার্স্ট। ধরো একখানা এরকম কার্ট রয়েছে, মানে ঘোড়ার গাড়ি রয়েছে, খুব ভালো আঁকতে পারবো না জানি, তাও একটু এঁকে দেখাই। একটা ঘোড়ার গাড়ি রয়েছে, আর সামনে একটা ভয়ঙ্কর দেখতে একটা ঘোড়া আঁকছে, ঠিক আছে? সেখানে ভয়ঙ্কর দেখতে একটা ঘোড়া রয়েছে। এবার আগে কি যাবে? আগে এই ঘোড়াটা যাবে, তারপরে এই কাঠটা যাবে। কিন্তু আমরা যদি এই কাঠটাকে আগে নিয়ে যাই, ঘোড়াটাকে তার পেছনে নিয়ে যাই, তাহলে কি হবে? আগের জিনিস পরে যাচ্ছে আর পরের জিনিস আগে যাচ্ছে, ঠিক আছে? এটা তো ঠিক হচ্ছে না। সেরকমই কোনো একটা কাজ করার সময় যদি আমরা আগের কাজটা পরে আর পরের কাজটা আগে করি, তখন আমরা এই কথাটা ব্যবহার করি পুল দ্য কার্ট বিফোর দ্য হর্স, মানে ডু দ্য লাস্ট থিং ফার্স্ট। ধরো একজন পরীক্ষার্থী, সে পড়াশোনা করছে না, কিন্তু চাকরি পেয়ে আমি এই করবো ওই করবো, এখানে যাবো ওখানে যাবো, একে বিয়ে করবো, ওর সঙ্গে থাকবো, এখানে ঘুরতে যাবো, এইসব ভেবে যাচ্ছে, ঠিক আছে? তার মানে কি করছে? হি ইজ পুলিং দ্য কার্ট বিফোর দ্য হর্স, মানে সে আগের জিনিস আগে না করে পরের জিনিসটা আগে করছে, ঠিক আছে? চলো পরেরটা। পরেরটা হচ্ছে টু গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার। টু গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার মানে হচ্ছে টু এক্সপিরিয়েন্স মেনি ডেঞ্জার্স ইন অর্ডার টু অ্যাচিভ সামথিং। এটা মানে হচ্ছে ধরো একটা কাজ বা একটা গোল অ্যাচিভ করার জন্য মানুষকে অনেক ওপর নিচে মতো দিয়ে যেতে হয় জীবনে, তা সেটাকেই বলা হচ্ছে ফায়ার অ্যান্ড ওয়াটার। মানে ধরো এরকম লিখি, হি হ্যাজ গন থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার টু অ্যাচিভ হিজ গোলস। মানে সে তার জীবনে অনেক মানে ডিফিকাল্টিস এর মধ্যে, অনেক অবস্টাকেলস এর মধ্যে, অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে সে পেরিয়েছে তার গোলটাকে পাওয়ার জন্য, ঠিক আছে? সেটা হচ্ছে টু গো থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার। চলো পরেরটা। পরে হচ্ছে আ মুড পয়েন্ট। আ মুড পয়েন্ট মানে হচ্ছে ডিসপুটেড। ডিসপুটেড কথা আমরা জানি সবাই, ডিসপুট মানে হচ্ছে ঝামেলার জিনিস। ধরো এরকম শুনেছি আমরা ডিসপুটেড ল্যান্ড, ডিসপুটেড বিল্ডিং, বা ডিসপুটেড যে কোনো কিছু হতে পারে। সেরকম ডিসপুটেড কিছু বোঝানোর জন্য আমরা বোঝাই হচ্ছে আ মুড পয়েন্ট। আর মুড পয়েন্ট মানে হচ্ছে ডিসপুটেড, ঠিক আছে? চলো পরেরটা। পরে টু পুল এ লং ফেস। টু পুল এ লং ফেস মানে হচ্ছে লুক স্যাড। টু পুল এ লং ফেস মানে কিন্তু কোনো লম্বা মুখকে ধরে টানা না, ঠিক আছে? এটা ইডিয়ামস আমি আগেই বলেছি, যেখানে মানে কোনো সময় বের করতে যাবে না কিছু, ঠিক আছে? কারণ এখানে বেশিরভাগেরই কোনো পরিষ্কার মানে হয় না। সেরকম টু পুল এ লং ফেস মানে হচ্ছে লুক স্যাড। এরকম লিখি, হিজ এনিমিজ পুলড আ লং ফেস আফটার হিয়ারিং অ্যাবাউট হিজ ভিক্টরি। মানে কি? তার শত্রুরা তার জয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের মানে তারা একদম দুঃখী হয়ে গেল, ঠিক আছে? তাদের দেখতে দুঃখী লাগছে, ঠিক আছে? তো পুলে লং ফেস, টু পুলে লং ফেস মানে হচ্ছে লুক স্যাড। চলো পরেরটা। পরেরটা হচ্ছে সেলিং লাইক হট কেকস টু হ্যাভ এ ভেরি গুড সেল। এটা আমরা, যদি তোমরা কেউ ফেলুদা দেখে থাকো, ফেলুদা, সেখানে ফেলুদার একটা জায়গায় ছিল, কোনটা মনে পড়ছে না, সেখানে যে লালমোহন গাঙ্গুলি ছিল জটায়ু, সে বলছে যে তার বইগুলো কিন্তু সেলিং লাইক হট কচুরিস, ঠিক আছে? এই যে কেকসটা যদি আমরা বাংলার, আচ্ছা যে বাংলায় চলে আসছে, সেটা কিন্তু কেকসটা আমাদের কাছে অত রিলেটেবল না, কচুরিটা আমাদের কাছে খুব রিলেটেবল। কারণ কি, সকাল সকাল মিষ্টির দোকানে যদি এক ঝুড়ি কচুরি আসে, সে গরম গরম কচুরি কিন্তু ঝটপট বিক্রি হয়ে যায়, ঠিক আছে? মানে খুব একটা দেখা যায় না যে দোকানে পড়ে থাকে, ঠিক আছে? সেরকমই সেলিং লাইক হট কেকস মানে কি, টু হ্যাভ আ ভেরি গুড সেল। খুব সুন্দর যদি কিছু সেল হয়ে যায় খুব তাড়াতাড়ি, তখন সেটাকে এরকম বলা হয় সেলিং লাইক আ হট কেকস, ঠিক আছে? এরকম আমরা লিখিয়ে ধরো, দ্য
রাইটার্স নিউ নভেল ওয়াজ সেলিং লাইক হট কেকস। মানে রাইটারের যে নতুন নোভেলটা, নতুন যে তার উপন্যাসটা, সেটা একদম হট কেকের মতন বিক্রি হয়ে যাচ্ছে। মানে কি, খুব তাড়াতাড়ি খুব সুন্দর বিক্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো পরেরটা। ওটা হচ্ছে বিসাইড দ্য মার্ক। বিসাইড দ্য মার্ক মানে হচ্ছে নট টু দ্য পয়েন্ট। এটা খুব সহজ বোঝা যাচ্ছে। ধরো একটা এরকম টার্গেট রয়েছে, এটা হচ্ছে মার্ক। এবার আমি এইখানে না মেরে এইখানটা মারছি, তাহলে কি আমাকে মার্কে পড়ছে না, সেরকমই নট টু দ্য পয়েন্ট। ধরো তোমাকে কেউ একটা কথা বলছে, সে মেন কথাটা না বলে খালি একবার এই পাশ দিয়ে একবার এই পাশ দিয়ে ঘুরছে, মেন কথাটা সে বলছে না। ঠিক আছে, তখন সেটাকে আমরা মানে বোঝাই বিসাইড দ্য মার্ক। হি ইজ টকিং বিসাইড দ্য মার্ক। মানে কি, সে আসল কথাটা বলছে না, সে চারদিকে ঘুরে ফিরে সে ওই কথা বলে যাচ্ছে, কিন্তু আসল কথাটা বলছে না। ঠিক আছে, এটা মানে হচ্ছে বিসাইড দ্য মার্ক, মানে হচ্ছে নট টু দ্য পয়েন্ট। চলো পয়েন্টটা। পর হচ্ছে ইভিনিং অফ লাইফ। ইভিনিং অফ লাইফ মানে হচ্ছে ওল্ড, যেটা খুবই সহজ, আমরা শুনি। এখনকার দিনে তো কেউ করে না, আগেকার দিনে বয়স্ক লোকেরা এরকম বলতো যে হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। দিনের বেলা বসে এরকম গান করছে, তার মানে কি, ওরা কিন্তু মানে সন্ধ্যা বেলার কথা বলছে না, জীবনের যে সন্ধ্যা চলে এসছে, মানে জীবনের যে শেষ সময় চলে এসছে, সে শেষ সময়ের কথা বলছে। সন্ধ্যা, জীবনের সন্ধ্যা হয়েছে, একটু পরে রাত্রির হবে। ঠিক আছে, মানে কি, সন্ধ্যা মানে তার জীবনে এখন ওল্ড এজ, তার মানে জীবনে বৃদ্ধাবস্থা চলে এসছে। সেরকমই ইভিনিং অফ লাইফ মানে হচ্ছে ওল্ড এজ, বৃদ্ধাবস্থা। চলো পরেরটা মানে হচ্ছে কিপ আ লেভেল হেড, মানে একটু রিমেন কাম অ্যান্ড সেন্সিবল ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। আচ্ছা, কিপ আ লেভেল হেড মানে হচ্ছে একটা খুব প্রতিকূল অবস্থা চলে এসছে জীবনে, সে প্রতিকূল অবস্থাতেও কিন্তু, যার প্রতিকূল অবস্থা হয়েছে সে কিন্তু সে প্রতিকূল অবস্থায় মানে নিজেকে শান্তশিষ্ট রেখেছে, নিজেকে সেন্সিবল রেখেছে, কিন্তু নন সেন্স নেই, নিজেকে সেন্সিবল রেখেছে। মানে সে প্রত্যেকটা জিনিস ভেবে ভেবে চিন্তা করছে, একদম প্যানিক করছে না। সেরকম অবস্থাকে বলা হচ্ছে কিপ আ লেভেল হেড। ঠিক আছে, এরকম লিখি। আচ্ছা, এরকম লিখি, রাহুল কেপ্ট আ লেভেল হেড আফটার হিজ ফাদার্স সাডেন ডেথ। মানে কি, রাহুল তার বাবার যে হঠাৎ মৃত্যু, তারপরেও কিন্তু সে সেই সময়টা ঠিক একটা লেভেল হেড, মানে কি, সেই সময় কিন্তু মানে প্যানিক করেনি, বা সে মানে ননসেন্সের মতন কাজ করেনি, সে খুব সুন্দরভাবে মানে কামলি সে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছে। ঠিক আছে, চলো পয়েন্ট। আচ্ছা, আমাদের এই পর্যন্তই হয়ে গেল। আমাদের কিন্তু 16 নম্বর কমপ্লিট হয়ে গেল। পরে এবার থেকে রোজই ভিডিও আসবে, আমরা আশা করছি। আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। যারা চ্যানেলে নতুন নতুন আছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ।